হ্যালো এভরিওয়ান, দেখুন হেমারেজিক সিস্ট নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে হেমারেজিক সিস্টের যে সাইজ হয় সেই সাইজটা কতটা সাইজ অবধি আমাদের কাছে কিউরেবল হয়। নির্দিষ্ট একটা সাইজ অবধি ওষুধ খেলে সমাধান হয়, তারপরে সাইজ পেরিয়ে গেলে সেটা সার্জারির প্রয়োজন হয়। আপ টু 5 সেন্টিমিটার কিংবা 2 ইঞ্চি যদি সাইজ হয় তাহলে 100% হেমারেজিক সিস্ট বাই মেডিসিনে সলভ হবে। যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, হোমিওপ্যাথি মেডিসিনে সলভ হবে। আজকের আলোচনা হচ্ছে হেমারেজিক সিস্ট আপ টু 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি অবধি সম্পূর্ণ সুস্থ হয় ওষুধে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজক 3 রুরাল হাসপাতাল। সিস্ট নিয়ে এর আগে প্রচুর আমি ভিডিও করেছি, পিসিওডি বলুন বা পিসিওএস বলুন, হেমারেজিক সিস্ট বলুন, প্রচুর ভিডিও আমি করেছি। কিন্তু এক্স্যাক্ট সাইজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিস্ট বলুন বা কিডনি স্টোনের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, একটা লিমিটেশন, প্রত্যেকটা জিনিসের লিমিটেশন থাকে যে কতদূর অবধি ওষুধে সারতে পারে, কতদূর অবধি সারবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপ টু 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি অবধি যদি সিস্ট থাকে তাহলে 100% বাই মেডিসিনে কিন্তু সম্পূর্ণ সলভ করে যায়। স্পেশালি হেমারেজিক সিস্টের কথা বলছি আমি। আমরা কনস্টিটিউশনাল বা টোটালিটি অফ সিমটম করে মেডিসিন দেওয়া হয়। পেশেন্টের অন্তত 3 থেকে 4 মাস যদি ওষুধ খাওয়া হয় তাহলে এই প্রবলেম সম্পূর্ণ সুস্থ করা যায়। তো আমি এই ডিটেলসটা বলার আগে একটু হেমারেজিক সিস্ট নিয়ে একটু ডিটেলসে আমি বলছি যে হেমারেজিক সিস্টটা কি এবং এর পেছনে কারণ কি, আমাদের কি কারণে হেমারেজিক সিস্ট হয়, তারপরে কি বলবো এর সিমটমটা বেসিক্যালি কি থাকে এবং এর রিস্ক ফ্যাক্টর কি কি আছে, সিমটম তার সাথে কমপ্লিকেশন কি আছে, ডায়াগনোসিস আমি কিভাবে করব, ইনভেস্টিগেশন কি আছে এবং অবশ্যই লাস্টলি যে বেস্ট ট্রিটমেন্ট আমি কিভাবে করব এই প্রসেসটা। প্রথমত আমি বলবো হেমারেজিক সিস্টটা কি। ডেফিনেশন যদি আমি বলতে যাই, হেমারেজিক সিস্টের ডেফিনেশনটা কি, এটা একটা এর টাইপ অফ, এটা একটা সিস্ট, এটা বেসিক্যালি ওভারিতে তৈরি হয় এবং এর মধ্যে ব্লাড থাকে। সিস্ট মানে কি, নর্মালি সিস্ট মানে একটা থলে বলতে পারেন, এর মধ্যে জল থাকে। কিন্তু নর্মালি যদি সিস্টের মধ্যে জলের পরিবর্তে যদি ব্লাড থাকে সেটাকে হেমারেজিক সিস্ট বলা হয়। বেসিক্যালি ওভারিতে এটা হয়। এটা কমপ্লিটলি কিন্তু বিনাইন সিস্ট। বিনাইন বলতে কাকে বলবো, যে সিস্ট কোনোদিন ক্যান্সার হয় না সেটাকে বিনাইন সিস্ট বলা হয়। কিন্তু ক্যান্সার না হলেও এই সিস্টে প্রচুর সমস্যা হয়। ম্যাক্সিমাম এখন যদি দেখা যায়, আমি যদি পার্সেন্টেজ বার করতে যাই তাহলে 100টার মধ্যে 20 থেকে 22টা মহিলা কিন্তু এই হেমারেজিক সিস্টে ভুগে, যত সিস্টের মধ্যে পিসিওডি বা পিসিওএস এর মধ্যে থাকুক না কেন। এই হেমারেজিক সিস্টের প্রথম যে সমস্যা হয়, একটা মেনস্ট্রুয়াল ট্রাবল একটা পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে এবং বিবাহিতর পরে ইনফার্টিলিটি আমাদের কাছে নিয়ে আসে। আরো অনেক সিমটম আছে, সেটা পরে আমি ডিসকাস করব। কিন্তু এই প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসে। এর আগে আমি ডিটেলস আলোচনা করেছি, আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেবো। আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট। হেমারেজিক সিস্ট নিয়ে আগে বলি, তারপরে আমি সাইজটার কথা বলবো। নর্মালি কি সাইজ অবধি সিস্ট হেমারেজিক হতে পারে? নর্মালি 1 থেকে 5 সেন্টিমিটার অবধি নর্মাল হতে পারে। যদি 5 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে অবশ্যই সার্জারির প্রয়োজন আছে। যেটা আমি যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 0.4 থেকে 2 ইঞ্চি অবধি কিন্তু ওভারিয়ান সিস্ট বেসিক্যালি দেখা যায়। সাধারণত হেমারেজিক সিস্ট ওয়ান সাইডেড থাকে, বোথ সাইডে হেমারেজিক সিস্ট কম থাকে। লেফট কিংবা রাইট যে কোনো একটা সাইডে হেমারেজিক সিস্ট আমরা দেখতে পাই, দুটো সাইডে দেখতে পাই না। তো কি করে এটা তৈরি হয় হেমারেজিক সিস্টটা? নর্মালি কি হয়, ওভুলেশনের সময় কি হয়, ওভুলেশনের সময় ফলিকলস যেগুলো আছে, একটা এগ আমাদের প্রত্যেকটা ওভারি থেকে এগ বেরোয়। সেই এগটা কি হয়, এগটা নর্মালি কি হয়, ওটা ফার্টিলাইজ হয়, রাপচার হয়ে সেটা আবার ওভুলেশন পিরিয়ডটা কভার হয়। কিন্তু কোনো কারণবশত সেটা যদি রাপচার না হয়, সেটা যদি ফলিকলটা আস্তে আস্তে বাড়তে শুরু হয় এবং সিস্ট ফর্মে চলে আসে এবং তার জন্য ওর মধ্যে কিন্তু ব্লাড থাকে, সেটাই হচ্ছে হেমারেজিক সিস্ট। এবার আমরা যদি টাইপ নিয়ে আলোচনা করি যে হেমারেজিক সিস্টের টাইপটা কি, মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি দেখা যায় ফলিকুলার যেটা সিস্ট, সেটা সব থেকে বেশি আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে। 95% ক্ষেত্রে ফলিকুলার সিস্ট, হেমারেজিক ফলিকুলার সিস্টটা বেশি আমাদের কাছে আসে। কি এটা হয়, এটা হয় কি করে হয়, এটা বেসিক্যালি ফলিকলস does not rupture during ovulation। এই তো প্রথমে যেটা বললাম, যেটা ফলিকল হয়, যেটা ডিমটা যেটা বের হয়, সেই ডিমটা সাধারণত একটা টাইমের পরে রাপচার হয় ওভুলেশন পিরিয়ডে। যদি কোনো কারণবশত সেটা রাপচার না হয় এবং এর মধ্যে যদি ব্লাড জমে যায়, সেটাকে ফলিকুলার হেমারেজিক সিস্ট বলা হয়। এটা সব থেকে বেশি কমন মহিলাদের ক্ষেত্রে এবং 95% ক্ষেত্রে হেমারেজিক সিস্ট ফলিকুল দেখা যায়। 2 নম্বর হচ্ছে কর্পাস লিউটিয়াম সিস্ট।
এটাও দেখা যায়, কিন্তু এটা কম সংখ্যক হয়। এটা কি হয়, এই সিস্টটা কি হয়, ডেভেলপ হয় আফটার ওভুলেশনটা ক্রস করে যায় ফলিকুল ট্রান্সফার ইনটু কর্পাস লিউটিয়াম। নর্মালি যখন হয় তখন ওই সময়টাতে কর্পাস লিউটিয়াম একটা সিস্ট আকারে হয় এবং তার মধ্যে ব্লাড থাকে, সেটাকে কর্পাস লিউটিয়াম হেমারেজিক সিস্ট বলা হয়। 3 নাম্বার হচ্ছে কি ডারময়েড সিস্ট, ভেরি লেস কমন ডারময়েড সিস্ট, সাধারণত 0.01% ক্ষেত্রেও দেখা যায় না, হাজারে একটাও খুব রেয়ার হয়, তবুও কিছু কিছু কেস আমাদের কাছে নিয়ে আসে ডারময়েড সিস্ট। 4 নাম্বার হচ্ছে সিস্ট অ্যাডেনোমা, যার মানেটা হচ্ছে সিস্টটা একটা টিউমার আকার নিয়ে নেয় এবং সেই বড় টাইপের হয় এবং সেকেন্ডারি কিছু ম্যানিফেস্টেশন আমাদের কাছে নিয়ে আসে, কিন্তু খুব ভেরি ভেরি রেয়ার কেস। তো টোটাল 4টে টাইপের সিস্ট ভেরি কমন, স্পেশালি হেমোরেজিক সিস্ট 4টে টাইপের সব থেকে বেশি কমন আমাদের কাছে নিয়ে আসে। তার মধ্যে সব থেকে বেশি কমন হচ্ছে হেমোরেজিক ফলিকুলার সিস্ট, 95% মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আমি একটু আলোচনা করে নিই যে এই যে সিস্টটা হচ্ছে, যে হেমোরেজিক সিস্ট ওভুলেশনের সময় হচ্ছে, তার আগে ওভুলেশনটা আমি একটু জানাই যে ওভুলেশনটা কি। বেসিক্যালি ওভুলেশন দেখা যায় নর্মাল প্রসেস ওভুলেশনটা কি, একটা এগ রিলিজ হয় ঠিক মাসিকের 14 দিনের, মাসিক হওয়ার ঠিক 14 দিন থেকে 28 দিনের মধ্যে একটা এগ সাধারণত রিলিজ হয়। নর্মালি কি হয়, একটা হরমোনাল একটা কন্ট্রোল চলে আসে, যেমন কি একটা গোনাডোট্রফিক রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস যে মাথাতে আমাদের আসে সেখান থেকে রিলিজ হয়। সেটা কি করে, পিটুটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। পিটুটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কি হরমোন আসে, এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচ মানে হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিলাইজিং হরমোন এলএইচ বলা হয়। এফএসএইচ এর প্রধানত কাজ কি, এফএসএইচ কি করে, প্রমোট গ্রোথ অফ ফলিকুল ইন অন ওভারি, একটা ওভারিতে ফলিকুল গ্রো করতে হেল্প করে এফএসএইচ হরমোন। তারপরে কি হয়, ফলিকল কি করে, সেই ফলিকুল থেকে ইস্ট্রোজেন বেরোয় এবং সার্ডেন একটা এলএইচটা কিন্তু সার্ডেন বেরোয় ইস্ট্রোজেন বেরোনোর জন্য। সেই এলএইচটার কাজ কি, এলএইচ হরমোনটা কি করে, ট্রিগার অফ রাপচার অফ ফলিকুল অ্যান্ড রিলিজ এগ। যেটা ফলিকুলস থাকে সেই ফলিকুলের মধ্যে এগ থাকে, সেই এলএইচ হরমোনটাই স্পেশালি রাপচার করে ফলিকুলটাকে এবং তার মধ্যে এগটা কিন্তু বেরোয়। সেই এগটা কি হয়, সেই এগটা আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের দিকে যায়। সেটা কার মাধ্যমে, ফ্যালোপিয়ান টিউবের ফিম্ব্রিয়ার মাধ্যমে এবং সিলিয়া। ফিম্ব্রিয়াটা কি আঙ্গুলের মতো এবং সিলিয়া হচ্ছে হেয়ার লাইক স্টিমুলেশন। সেখান থেকে আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবে যায় এবং ফ্যালোপিয়ান টিউবে কিন্তু এগটা থাকে 12 থেকে 24 ঘন্টা। সেই সময় যদি স্পার্ম সেখানে যায়, সেখানে কিন্তু ফার্টিলাইজেশন হয় এবং বাচ্চা হয়। সেখান থেকে নর্মাল অবস্থায় বাচ্চা হওয়ার পরে যখন ফার্টিলাইজেশন হয়, সেখানে ফ্যালোপিয়ান টিউব থেকে সেটা ইউটেরাসে আসে এবং তারপর আস্তে আস্তে এমব্রায়ো হয়ে বাচ্চা হয়। এটা হচ্ছে নর্মাল প্রসেস অফ ওভুলেশন। যদি ফার্টিলাইজেশন না হয় তখন কি হয়, লিউটিয়াল ফেজটাতে কি হয়, ইউট্রাইন যেটা লাইনিংটা ওটা থিকেনিং হয় এবং আস্তে আস্তে এটা থিকেনিং হওয়ার পরে পিরিয়ডস আকারে কিন্তু বেরোয় প্রত্যেক মাসে একবার করে। দিস ইজ দ্য নর্মাল প্রসেস অফ ওভুলেশন। আমরা ওভুলেশন যদি ডিটেলস না জানি তাহলে হেমোরেজিক সিস্ট কিন্তু কোনো রকম ভাবে আমরা বুঝতে পারা খুব কঠিন হবে। রিস্ক ফ্যাক্টর কি কি আছে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে কখন বলবো হেমোরেজিক সিস্ট কাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। প্রথমত জেনেটিক্যালি যদি তাদের ফ্যামিলিতে যদি কোনো একটা হয়তো তার মায়ের হয়েছিল বা দিদির হয়েছিল বা কারো হয়তো মাসি বা পিসি কারো ক্ষেত্রে যদি হয়ে থাকে, তার ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি হেমোরেজিক সিস্ট। দ্বিতীয় হচ্ছে ওবেসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হেমোরেজিক সিস্ট। যারা মোটাসোটা আছে তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। যারা একটা কনস্ট্যান্টলি স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে কি পুয়ার ডায়েটারি হ্যাবিটস, যারা মানে যেমন হাই ইনটেক অফ প্রসেস ফুড যেমন থাকে, তারপরে কি সুগার যারা বেশি খায়, স্যাচুরেটেড ফ্যাট যারা বেশি খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি করে। তার কারণটা হচ্ছে হরমোনাল একটা ডিস্টার্ব হয়, হরমোনাল একটা ইনব্যালেন্স হয়। ওই জন্যই যারা খাবারটা পুয়ার ডায়েটারি ইনটেক করে তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। তারপরে কি 4 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে এয়ার পলিউশন বা টক্সিক। অনেক সময় আমরা হয়তো যে জায়গায় কাজ করি বা যে আমরা আশেপাশে থাকি সেখানে হয়তো প্রচুর টক্সিক রিলিজ হয়, তার জন্য কিন্তু একটা ফ্যাক্টর ক্রিয়েট করে যায়। তারপরে কি 5 নম্বর কি হলো, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যারা প্রচুর অলস সেডেন্টারি লাইফ লিড করে, বাড়িতে বসে শোকে কাটায়, তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। 7 নাম্বার হচ্ছে নন ভেজিটেবল ডায়েট যারা বেশি খায়, যারা ভেজিটেবল খুব কম খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যারা 8 নাম্বার হচ্ছে স্মোকিং যারা বেশি করে, 9 নাম্বার অ্যালকোহল যারা বেশি ইনটেক করে এবং 10 নাম্বার মোর ফাস্ট ফুড যারা বেশি খায়, রেস্টুরেন্ট ফুড যারা বেশি খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে এবং যারা লেস স্লিপ,
খুব কম ঘুমায়, 10 নম্বর পয়েন্ট তাদের ক্ষেত্রে সবথেকে রিস্ক ফ্যাক্টর এই হেমোরেজিক সিস্টের জন্য। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা তাড়াতে পারি তাহলে অবশ্যই কিন্তু হেমোরেজিক সিস্ট খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সারার চান্স থাকে। এবার আমরা আলোচনা করব সাইন সিমটম। বেসিক্যালি আমাদের কাছে এখন রোগীরা কি সিমটম আমাদের কাছে নিয়ে আসে। সিমটম বেসিক্যালি যেগুলো নিয়ে আসে, প্রথম যে সমস্যাটা নিয়ে আসে একটা অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে কি কি থাকতে পারে? ইরেগুলার, অনেকজন বলে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। ইরেগুলার বলতে দেখা যায় মাসে দুবার কিংবা 3 বার হয়ে যাচ্ছে, কিংবা 1.5 মাসে 2 বার হচ্ছে, এগুলো একটা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। অনেকজন আবার নিয়ে আসে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া বলতে অ্যাবসেন্স অফ মাসিক, 5 মাস 4 মাস থেকে মাসিকই হয়নি। আবার অনেকজন নিয়ে আসে ডিসমেনোরিয়া, প্রচুর পেন হয় ডাক্তারবাবু, পেট ব্যথায় যখন মাসিক হয় ট্রিমেন্ডাস ব্যথা, 2 দিন 3 দিন ধরে থাকতে পারি না, ওষুধ ছাড়া উপায় নেই। এই সিমটমগুলো কিন্তু আমাদের কাছে মেনস্ট্রুয়াল ডিফিকাল্টি বা মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে আমাদের কাছে বেসিক্যালি নিয়ে আসে। 2 নম্বর হচ্ছে কি পেন ডিউরিং ইন্টারকোর্স। স্পেশালি যারা কাপল আছে, ইন্টারকোর্সের সময়, মেলামেশার সময় একটা পেন ফিল করে লোয়ার অ্যাবডোমেনে বা প্রাইভেট পার্টে একটা পেন থাকে, এটা একটা সমস্যা আমাদের কাছে নিয়ে আসে। 3 নম্বর ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, বাচ্চা হচ্ছে না, বিয়ে হয়ে গেছে 2 বছর 3 বছর 4 বছর কিন্তু বাচ্চা হচ্ছে না, ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন হেমোরেজিক সিস্টের জন্য, ইনফার্টিলিটি হওয়াটার জন্য। 4 নম্বর হচ্ছে ফিলিং অফ হেভিনেস, একটা লোয়ার অ্যাবডোমেন। ডাক্তারবাবু অল্প কিছু খাচ্ছি, পেটটা পুরো ফুলে আছে, পেটটা মনে হচ্ছে ভার হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে, এই সিমটমটা নিয়ে আসবে। 5 নম্বর লোয়ার ব্যাক একটা পেন এবং পেলভিক পেন, লোয়ার ব্যাক এবং পেলভিক একটা লোয়ার রিজনে একটা ব্যথা থাকবে। তারপরে লোয়ার অ্যাবডোমেন পেন, স্পেশালি যদি লোয়ার অ্যাবডোমেন এবং পেলভিক পেন থাকবে যদি ইউরিনেশন বা পেচ্ছাপ বা প্রস্রাব বা পায়খানার সময় অনেক হিস্ট্রি অনেকজন রোগী দেবে। আবার কিছু কিছু অ্যাসোসিয়েটেড থাকে, পেট ফোলা থাকে, নসিয়া ভমিটিং থাকে, ইনডাইজেশনের প্রবলেম থাকে, তার সঙ্গে খিদে কমে যায়। এই প্রবলেমগুলো অনেক সময় অনেক পেশেন্ট আমাদেরকে হিস্ট্রি দেয়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রথমগুলো বললাম, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি ইম্পর্টেন্স, পেন ডিউরিং ইন্টারকোর্স ইম্পর্টেন্ট, ইনফার্টিলিটি ইম্পর্টেন্ট এবং ফিলিং অফ হেভিনেস, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, স্পেশালি হেমোরেজিক সিস্টের সময় আমাদের কাছে রোগীরা নিয়ে আসে। এবার কমপ্লিকেশন কি কি আসতে পারে? প্রথম যে কমপ্লিকেশনটা আসতে পারে, যদি আমি সঠিকভাবে ট্রিটমেন্ট না করি, হেমোরেজিক সিস্ট যদি রাপচার করে, রাপচার অনেক সময় যেহেতু ব্লাড ওর মধ্যে থাকে তার জন্য ইন্টারনাল ব্লিডিং আসতে পারে। ইন্টারনাল ব্লিডিং হলে স্পেশালি একটা সিভিয়ার পেন বা ডিজিনেস আমাদের কাছে নিয়ে আসতে পারে। তারপরে একটা হাইপোভলিমিক শক আসতে পারে, যেহেতু ইন্টারনাল ব্লিডিং আসে তার জন্য একটা হাইপোভলিমিক শক অনেক সময় আসে। অনেক সময় সাইড অর্গানগুলো ড্যামেজ হতে পারে, কারণ নিয়ার অর্গানগুলো অনেক সময় যেহেতু ব্লিডিং হয় তার জন্য নিয়ারেস্ট কিছু অর্গানগুলো আমাদের কাছে অনেক সময় ড্যামেজ হিস্ট্রি নেই, কিন্তু ভেরি ভেরি রেয়ার কমপ্লিকেশন বলতে পারেন। এগুলো খুব সাধারণত খুব কমই আসে আমাদের কাছে। বেসিক্যালি যেগুলো আসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিকেশনের মধ্যে ওই সিমটম যে লো ব্যাক পেন, তার সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেন, হেভিনেস, এগুলোই প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে। কিন্তু এই যে রাপচার, তার সাথে হাইপোভলিমিক শক, তার সাথে অর্গান ড্যামেজ, এগুলো খুব কম, রেয়ার কেস, এগুলো খুব কমই আমাদের কাছে আসে। হাউ টু প্রিভেন্ট ইট, আমি প্রিভেনশন কি করে করব যে হেমোরেজিক সিস্ট যেন না হয়, তার সাথে আমরা প্রিভেন্ট কি করব? প্রথম যে ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ হচ্ছে ওবেসিটি যাদের আছে, ওয়েট কমাতে হবে, একটা কন্টিনিউয়াসলি একটা এক্সারসাইজ করতে হবে। ওয়েট না কমালে কিন্তু ওয়েট যাদের বেশি থাকে, হরমোনাল ইমব্যালেন্স হওয়ার বেশি চান্স থাকবে, তাদের ক্ষেত্রে আরো প্রবলেম হওয়ার চান্স থাকে। ওয়েট প্রথম কথা, ওয়েট কমাতে হবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যারা স্ট্রেসে থাকছে, স্ট্রেসকে উইথড্র করতে হবে, লোকের সঙ্গে মিশতে হবে, যোগা করতে হবে, বা অনেক সময় রিলিজিয়াস কিছু ফ্যাক্টর আছে সেগুলো করতে হবে অনেক স্ট্রেস বা টেনশন কমানোর জন্য। তারপরে কি ডায়েটারি হ্যাবিটটা আমাদের চেঞ্জ করতে হবে, স্পেশালি যেগুলো খাবার আমাকে ভেজিটেবল বেশি খেতে হবে, তার সাথে গ্রিন ভেজিটেবলের সাথে ফ্রুটস বেশি খেতে হবে, আলমন্ড, তার সাথে কাজু বাদাম, আলমন্ড খেতে পারি, তার সাথে সর্ষে বীজ, তার সাথে মেথি বীজ, তার সাথে সূর্যমুখী বীজ, এগুলো আমরা খেতে পারি। এগুলো তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং খুব ভালো হেল্প করে এবং আমাদের হরমোনকে ব্যালেন্সকে ঠিক রাখে, এগুলো আমরা খেতে পারি। তার সাথে আমরা ফ্যাটকে অ্যাভয়েড করব, যেটা বললাম, এবং সুগারকে অ্যাভয়েড করব। এবং 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টের যারা ফ্যাক্টর আছে, আমরা যদি এরকম এনভায়রনমেন্ট টক্সিন থাকে তাহলে অবশ্যই মাস্ক পরে আমরা বেরোবো। আমরা চেষ্টা করব যে যেখানে এনভায়রনমেন্টটা টক্সিক সেই জায়গাটাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে কি এক্সারসাইজ আমরা একটা করব, এক্সারসাইজ যদি কন্টিনিউয়াসলি করি তাহলেই কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমাদের দূরে সরবে, এতে কিন্তু আমাদের হেমোরেজিক সিস্ট হওয়ার চান্সটা খুব কম থাকবে। যারা স্মোকিং করে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, এবং প্রপার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু একটা ঘুমাতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হেমোরেজিক সিস্ট অবশ্যই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি সলভ হবে। এগুলো যদি আমরা মানি, তার সঙ্গে যদি মেডিসিন মেনটেন করি, তাহলে ডেফিনেটলি 100% হেমোরেজিক সিস্ট কিন্তু সম্পূর্ণ সমাধান হবে।
এবার আমরা বলি যে ইনভেস্টিগেশন কি করব। প্রথম যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা একটা ইউএসজি করব। ইউএসজি 100% সলিউশন, 100% একটা ডায়াগনস্টিক, 100% ইনভেস্টিগেশন ঠিকঠাক হয়। ইউএসজি করলে আমরা জানতে পারি যে হেমারেজিক সিস্ট হয়েছে না অন্য কিছু আছে, মোটামুটি বলে দেয়। তারপরে না হলেও সিটি স্ক্যান আমরা করতে পারি, সিটি স্ক্যান করলেও কিন্তু আমরা বুঝতে পারবো। বাকি হরমোনাল কিছু ব্যালেন্স যদি আমরা করি তাতেও কিন্তু আমরা বুঝতে পারবো যে হরমোনাল কিছু ডিফারেন্স কিছু হচ্ছে নাকি, তাতেও আমরা আইডিয়া কিন্তু একটা পাবো। So USG is a better diagnostic purpose, better investigation for diagnosis of hemorrhagic cyst. Lastly, very important treatment. According to homeopathy, very important medicine আছে, 100% সলভ হয় হেমারেজিক সিস্ট। প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের আছে, কিন্তু কেস্ট্রেকিং প্রয়োজন হয়, যেহেতু একটা ক্রনিক কেস। কেস্ট্রেকিং ছাড়া ওষুধ দেওয়া হয় না। টোটালিটি অফ সিমটম যদি না করি আমরা, তাহলে ওষুধ ভুল ক্ষেত্রে আমাদের আসতে পারে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুবই ভালো ভালো ওষুধ আছে হেমারেজিক সিস্টের জন্য। ফসফরাস খুব ভালো কাজ করে, হেমামালিস খুব ভালো কাজ করে, ক্যালকেরিয়া ওয়াস, ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনাম, তার সাথে স্পেশালি ওভারিয়ান কিছু মেডিসিন, নোসোর্স কিছু আছে, মেড্রোয়াইনাম খুব ভালো কাজ করে, কার্সিনোসিন খুব ভালো কাজ করে, এক্সেট্রা এক্সেট্রা। এই ওষুধগুলো আমাদের দারুণ রেসপন্স করে, স্পেশালি সিস্টের ক্ষেত্রে বলুন, হেমারেজিক সিস্টের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে। পোটেন্সিটা ডিপেন্ড করে পেশেন্টের হিস্ট্রির ওপর, পেশেন্টের কেস্ট্রিংয়ের ওপর আমরা ডিপেন্ড করে পোটেন্সিটা। তো এই টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারটা হেমারেজিক সিস্ট আমরা যাই ওষুধ খাই না কেন, আমরা যদি রিস্ক ফ্যাক্টর বা প্রিভেনশনটা যদি ঠিকঠাক কি করে প্রিভেন্ট করবো যেটা নিয়ে আমরা যদি ভাবি, তাহলে অবশ্যই হেমারেজিক সিস্ট থেকে 100% সমাধান পাওয়া যাবে। তো যাদের যাদের হেমারেজিক সিস্ট হয়েছে, প্লিজ আপনারা টেনশন করবেন না, দেখবেন আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রিটমেন্ট করুন, আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। আজকে আপাতত এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরে আবার ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সবাই পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।